আমি কি অন্ধকারে ঘুম চোখে ভুল দেখলাম নাকি? সঙ্গে সঙ্গে আবার একটা বিদ্যুতের ঝলকানি। এবার আর মিলির কোনো অসুবিধে হলো না দেখতে। একটা মানুষ ঘরের কোণাটায় সত্যি সত্যি গুটিসুটি হয়ে হাঁটু মুড়ে বসে আছে। ভয় কুঁকড়ে গেল মিলি। লোকটা ঘরের ভেতর ঢুকলো কি করে? আর তাছাড়া দরজাটা তো ভেতর থেকে লক করা। কে ওখানে? না, কোনো উত্তর নেই। আবার মিলি একটু শাসানো গলায় চিৎকার করে বলল, ভালো হবে না কিন্তু বলছি, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। কাহিনী স্কোপে আজ আপনারা শুনবেন মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা ইন্ডিয়ান মাইথোলজিক্যাল থ্রিলার অভিশপ্ত পুরাণ। মৃগাঙ্ক চক্রবর্তী জন্ম 1992 সালের অগাস্ট মাসে কোচবিহার জেলায়, কিশোর ভারতী। এই সময় আজকাল, উত্তরবঙ্গ সংবাদ, প্রতিদিন সহ একাধিক পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর লেখা বাংলার দেবতা অপদেবতা ও লোকদেবতা বইটি সাহিত্য একাডেমি যুব 2023-এর চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছিল। প্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য রুধির জাতিকা, অভিশপ্ত পুরাণ, আমি হিমুকে চিনি, ইক্ষুবিশা এবং আরও অন্যান্য। সম্প্রতি প্রকাশিত হয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে ফোক ফ্যান্টাসি থ্রিলার মাতৃলোক এবং দেজ পাবলিশিং থেকে বাংলার ভৌতিক দেবদেবী ও অপদেবতা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। আয়, কাছে আয়। ওভাবে দূরে দাঁড়িয়েছিস কেন? ভয় করছে আমাকে? হায় হায়, আমার কাছে আয়, আয়, কাছে আয়, আয় বলছি। কেন ডাকলে এইভাবে সরে যাস? আমাকে ভয় পাস? ভালোবাসি তো তোকে, এটুকু বুঝিস না? ভালোবাসার মানুষদের ভয় পেতে আছে নাকি? কি একটা শব্দে ঘুমটা ভেঙে যায় মিলির। ঘুম জড়ানো চোখে মোবাইলটা অন করে টাইমটা দেখে নেয় একবার। রাত 2:30। সামনের রাস্তা দিয়ে কুকুর টুকুর চলাফেরা করছে হয়তো। গায়ে চাদরটা ভালো মতো জড়িয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে মিলি। কিন্তু ঘুমানোর আগেই সেই আওয়াজটা আরেকবার শুনতে পায়। এবার টনক নড়ল ওর। আওয়াজটা আসছে বাড়ির পাশের বাগানের দিকটা থেকে। তবে কি চোর টোর ঢুকলো নাকি রাত বিরেতে? নাইট ড্রেসের ওপর হাউস কোটটা জড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়ল মিলি। মোবাইলের টর্চটা অন করে বন্ধ জানালার সার্সি দিয়ে বাইরে বাগানের দিকে ফোকাস করে। কোথাও তো নেই। তবে কি আমি ভুল শুনলাম নাকি? রাত বিরেতে অনেক সময় অনেক দূর থেকে আসা আওয়াজও কাছের বলে মনে হয়। আর সেটা না হলে বেজি বা বিড়ালও হতে পারে। যাই হোক, আমি বরং শুয়ে পড়ি। বিছানার দিকে আসতে যাবে, আবার আওয়াজটা কানে এলো। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে জানলার সামনে মোবাইল টর্চটা অন করে ফোকাস করলো ও। আর তখনই নজরে পড়ল মেয়েটাকে।
কত বয়স হবে মেয়েটার? আন্দাজ 18 কি 19। মাঝারি হাইট, রোগাটে চেহারা, কাঁধ অব্দি চুল নেমে এসেছে। কেমন একটা চোরের মতো পা টিপে টিপে বাগানের মধ্যে দিয়ে বাড়ির পিছন দিকটায় হেঁটে যাচ্ছে। এ কি, মেয়েটা ঢুকলো কিভাবে বাড়ির ভেতর? গেটে তো তালা লাগানো, তবে কি বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে ঢুকেছে? কিন্তু এত রাতে এভাবে চোরের মতো বাড়ির পেছন দিকটায় কি করতে যাচ্ছে? একবার একবার কি জানলা খুলে মেয়েটাকে ডাকবো, দেখবো একবার বাইরে বেরিয়ে? না না, থাক, সেটা বুদ্ধিমানের কাজ হবে না। এত রাতে রাস্তাঘাট ফাঁকা, মেয়েটা কি মতলবে ঢুকেছে সেটা এখনই বোঝা যাচ্ছে না ঠিক করে। ওর কাছে ধারালো কোনো অস্ত্র থাকতে পারে। থাক, চাপ বাড়বে আরও। যে এভাবে কারোর বাড়িতে রাত বিরেতে ঢুকে পড়ে, সে ধরা পড়লে আমার ক্ষতি করতেও দুবার ভাববে না। থাক বরং। মোবাইলে টর্চটা অফ করে দিয়ে জানলার সামনে ঠাঁই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার গতিবিধি লক্ষ্য করতে লাগলো মিলি। তারপর কি একটা আতঙ্কে জানলার সামনে থেকে সরে গিয়ে ঘরের সামনের আর পিছনের দরজাগুলো ঠিকঠাক লক করা আছে কিনা দেখতে গেল। দরজা সব ঠিকঠাক লক করাই আছে, জানলায় গ্রিল লাগানো। অতএব খুব সহজে বাড়ির ভেতর ঢুকতে পারবে না মেয়েটা। মনে মনে একটু আশ্বস্ত হয় মিলি। আবার জানলার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটাকে তো আর দেখা যাচ্ছে না এখন, হয়তো বাড়ির পেছন দিকটায় গেছে। কিন্তু কি করছেটা কি মেয়েটা? নিঃশব্দে জানালার সারসির সামনে চোখ রেখে দাঁড়িয়ে আছে মিলি। কিছুক্ষণ পরেই আবার নজরে পড়ল মেয়েটাকে। এবারে মেয়েটার হাত খালি নেই, হাতে এক গুছা ফুল। যেভাবে পা টিপে টিপে এসেছিল ঠিক সেভাবেই ফিরে যাচ্ছে ও। এবার মিলির নিজের উপরই হাসি পায়। ফুল চুরি করতে এসেছিল, হায় রে। আর এতক্ষণ মিলি কিনা কি সব ভাবছিল। মিলির মনে পড়ে গেল বাড়ির পিছনে ফুল গাছ আছে বই কি। মেয়েটা হয়তো জানতো সেটা, আর সেখান থেকেই ফুল চুরি করতে এভাবে বাড়ির ভেতর রাত বিরেতে ঢুকেছে। চোর ডাকাত যে নয় এইটা ভেবেই আশ্বস্ত হলেও একটা ব্যাপারে ভীষণ বিরক্ত হয় মিলি। এভাবে একজনের বাড়িতে বলা নেই কওয়া নেই, মাঝরাতে যে কেউ ঢুকে পড়বে। মাঝরাত, এই মাঝরাত কথাটা মনে পড়তেই একটু খটকা লাগে মিলির। সাধারণত ভোরের দিকে এসব ফুল চুরির ধুম লাগে বাড়িতে বাড়িতে, কিন্তু এভাবে মাঝরাতে কি ফুল চুরি করতে আসে? না, এটাও তো হতে পারে কালী পুজোর জন্য ফুল তুলতে এসেছে। কালী পুজো কিন্তু কিছু বাড়িতে সারা রাত ধরেই হয়, ভোরবেলা প্রসাদ খাওয়া হয়। সেরকমই হয়তো কারোর বাড়িতে কালী পুজো আছে, ফুল কম পড়েছে বা আগে থেকে কালেক্ট করে রাখেনি, তাই রাত বিরেতে হয়তো এভাবে চুরি করতে এসেছে। আর চিন্তা করতে পারছে না, বিছানায় এসে শুয়ে পড়ে মিলি। কাল সকালে অফিস আছে, আবার সকাল সকাল উঠতে হবে তাকে। শুতে শুতে একটা কথা মনে মনে ঠিক করে মিলি। বাড়িওয়ালিকে ব্যাপারটা জানাতে হবে। এভাবে বাউন্ডারি ওয়াল টপকে যে কেউ যখন তখন বাড়িতে ঢুকে পড়লে তো অসুবিধে আছে। হয় বাউন্ডারি ওয়ালটা ওপর দিকে আরও কিছুটা বাড়াতে হবে, আর না হলে তার কাটা বসাতে হবে। আমি একাই বাড়িটায় ভাড়া থাকি, সেফটির একটা ব্যাপার আছে তো। সপ্তাহ খানিক হলো মিলি কলকাতা থেকে ট্রান্সফার হয়ে শিলিগুড়িতে এসেছে। 2-3 দিন এক বন্ধুর মেসে থেকে বাড়ি খুঁজছিল সে। শিলিগুড়ি শহরে সস্তায় বাড়ি ভাড়া পাওয়ার চাপের ব্যাপার, আর পেইং গেস্ট থাকার খুব একটা ইচ্ছে নেই তার। ব্যাচেলার মেয়ে, নিজে কামাচ্ছে, তা একটু স্বাধীনভাবেই থাকতে চায়। পেইং গেস্টগুলোতে বাইরের লোক অ্যালাউড নয়, ইচ্ছে মতো খাবার দাবার নিয়ে ঢোকা যাবে না, এমনকি রুম শেয়ার করতেও হতে পারে। অত ঝামেলা পোহানোর ইচ্ছে নেই মিলির। অনেক খোঁজাখুঁজির পর সুভাষপল্লীর দিকে একটা বাড়ির খোঁজ পাওয়া গেল। বাড়ির মালিক বলতে একজন 50 ঊর্ধ্ব মহিলা, স্বামী ছেলে
দুজনেই মারা গেছে। আগে এই বাড়িতেই থাকতেন। ছেলে মারা যাওয়ার পর এই বাড়িটায় থাকা একরকম অসহ্য হয়ে উঠছিল ওনার কাছে, তাই এই বাড়িটায় ভাড়া বসিয়ে জলপাইগুড়িতে ওনার আরেকটা বাড়ি আছে, সেখানে শিফট করে যান। ভাড়াটাও বেশ রিজনেবল, মাস গেলে ৩,০০০ টাকা। একতলা টিনের বাড়ি, গেট দিয়ে ঢুকে দুপাশে আর পিছনে বাগান। বাড়ির পিছন দিকটায় অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটা ভাড়ার ঘর টাইপ রয়েছে, যদিও সেটা তালা লাগানো রয়েছে। মালকিন মিলিকে ওই ঘরের চাবি দিয়ে যাননি। 4টে বড় বড় রুম, বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম, কিচেন কাম ডাইনিং স্পেস আর সামনে চওড়া বারান্দা। প্রপার শহরে এত কমে বাড়ি পাওয়াটা বেশ অবাক করার মতোই। ওদের এক কলিগ ইমরান বাড়িটার খোঁজ দিয়েছিল মিলিকে। ভাড়া ঠিক করার পর মিলি একদিন ইয়ার্কি করে ইমরানকে বলেছিল, কি ব্যাপার বলো তো, এত সস্তায় এত বড় একটা বাড়ি পেয়ে গেলাম, ভুতুরে বাড়িটা নেই নাকি গো? আরে আছে তো, তবে ভূত নয়, পেতনি। এমন সুন্দর পেতনি, তাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে খেপলে কিন্তু ঝাঁটা নিয়ে তাড়া করে লোককে। আর নাম মিলি বোস। একটু রেগে যাওয়ার ভান করে ইমরানের কাঁধে হালকা করে থাপ্পড় লাগায় মিলি, বলে, চুপ শয়তান, দেখবি তোর কপালে না আমরা একটা পেতনি বই জুটবে, ঝাঁটা দিয়ে তাড়াবে তোকে, তখন বুঝবি। তোর মতো সুন্দরী, তাহলে আপত্তি নেই। কথা বলতে বলতে দুজনেই হেসে ওঠে। অফিস থেকেই মিলি বাড়ির মালকিন মিতালি দস্তিদারকে ফোনে গতকালের ফুল চুরির ব্যাপারটা জানিয়েছে। দেখো, আলাদা করে বাউন্ডারি ওয়াল ভেঙে আরও উঁচু করা খরচ সাপেক্ষ ব্যাপার। সামান্য ফুল চুরি আটকাতে এত খরচের কোনো মানেই হয় না। সামনের মাসে আমি শিলিগুড়ি যাব, তখনই 2জন মিস্ত্রি খাটিয়ে বাউন্ডারি ওয়ালের ওপর দিয়ে কাঁটা তারের তারজালি লাগিয়ে দেব, কেমন? মিলিও আর কথা বাড়ায়নি। অফিস থেকে ফিরে ঘর খুলে ভেতরে ঢুকতে একটা উৎকট ইঁটো গন্ধ তার নাকে এলো। সকালের ইঁটো বাসনপত্র সব মেজে রেখে অফিস গেছিল, তবে ইঁটো গন্ধটা কিসের? লাইট জ্বালিয়ে ডাইনিং রুমে যেতেই নজরে এলো বিষয়টা। ঠিক কিচেন থেকে ডাইনিং স্পেসে আসার ওভাল পার্টিশনটার সামনে এক গাদা ইঁটো ভাত তরকারি পড়ে আছে। কিন্তু এসব এলো কোথা থেকে? মিলি ভাত তরকারি তো রান্না করে যায়নি অফিস যাওয়ার আগে, তবে এসব ইঁটো কাটা এলো কোথা থেকে? সকালের বাড়তি খাবার ডাস্টবিনে ফেলেছে, এখনো সেখানেই আছে। বিড়াল বা অন্য কিছু বাইরে থেকে মুখে এনে ফেলবে সেটাও তো সম্ভব না, কারণ ঘরের জানালা দরজা সবই আটকানো। আর তাছাড়া মেঝেতে ভাত তরকারিগুলো যেভাবে ছড়ানো, সেটা বিড়ালের কাজ কখনো হতে পারে না। যেন কেউ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ভাত খেয়েছে আর বাকিটা নষ্ট করে ফেলে রেখেছে। যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা মিলি খুঁজে পায় না। এবার অজান্তেই ওর গাটা কেমন একটা ছ্যাঁত করে উঠল। তবে কি চোর কেউ? কিন্তু সেটাও বা কিভাবে সম্ভব? চাবি তো আমার কাছে, কিন্তু যদি এই বাড়ির কোনো ডুপ্লিকেট চাবি অন্য কারোর কাছে থেকে থাকে তখন? একই প্রপার শিলিগুড়ি শহরে এত কমে বাড়ি ভাড়া পেয়েছে মিলি, সেখানেই একটা খটকা কাজ করছিল আগে থেকে। বাড়িটার লোকেশন এত সুন্দর, যে কোনো মালিকের কাছে এটা শোনায় সোহাগা কেস। সেখানে কেউ এত কম ভাড়ায় বাড়ি ছাড়তে ঠিক কখন রাজি হয়? যখন তার তাড়া থাকে বাড়িটা ভাড়া দেওয়ার, তাই নয় কি? কিন্তু কেন? আর মিলি ছাড়াও যদি কারো কাছে এই বাড়ির ডুপ্লিকেট চাবি থেকে থাকে, তবে সেটাও তো বিপজ্জনক। কারণ আজকে যদি সে ঘরের ভেতরে ঢুকে থাকে, তবে যে কোনো দিন যে কোনো সময় সে যে আবারও একই কাজ করতে পারে না, তার তো কোনো মানে নেই। এটা বুঝতে মিলির খুব একটা অসুবিধে হয় না। ব্যাগ রেখে মেঝে থেকে সমস্ত ইঁটো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে।
জায়গাটা ভালো করে মুছল মিলি। আর ঠিক তখনই একটা জিনিস ও লক্ষ্য করল। একটু ভাত তরকারির মধ্যে কয়েকটা গাঁদা ফুলের পাপড়ির মতো মনে হলো, যেন কি ভুল দেখলাম? বেশ ভালো করে লক্ষ্য করল আবার। না, দেখায় তার কোনো ভুল হয়নি। এটা বিলক্ষণ গাঁদা ফুলেরই পাপড়ি। এঁটো খাবারে টাটকা গাঁদা ফুলের পাপড়ি এলো কিভাবে? একটা চাপা ভয় মিলিকে ঘিরে ধরেছে ইতিমধ্যে। আসলে যেখানে যুক্তি মরে যায় ঠিক সেখানেই জন্ম নেয় ভয়। জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে মিলি মিতালি দেবীকে ফোন করল। মিলির মুখে সমস্তটা শুনে মিতালি দেবী তো ক্ষেপে বোম। এসব নাকি মিলির বাড়ি ছাড়ার অজুহাত। ঝাঁঝালো গলায় মিতালি দেবী মিলিকে বললেন, না না, শোনো আমার কথা, আমি কি বলছি তোমাকে শোনো। তুমি ইমরানের পরিচিত বলে অ্যাডভান্স কিছুই নিইনি তোমার কাছ থেকে। এখন তো দেখছি সেটাই ভুল করেছি আমি। নিজে এখন বেটার কোনো বাড়ি ভাড়া পেয়ে বাড়ি ছাড়ার জন্য আমাকে এসব অজুহাত দিচ্ছ তুমি। আর ছাড়বে তো ছাড়ো, রীতিমতো বাড়িটার বদনাম রটিয়ে বেড়াচ্ছ দেখছি। এই আজকালকার মেয়েগুলোকে নিয়ে এই এক সমস্যা। আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? তোমার এসব অজুহাত বাইরে রটলে আমি আর বাড়ি ভাড়া পাবো? তোমার বাড়ি ছাড়তে হয় ছাড়ো না, তোমার কাছ থেকে আমার আগেই 6 মাসের টাকা অ্যাডভান্স নেওয়া উচিত ছিল। খুব ভুল করেছি আমি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কথা আর বাড়াতে চায় না, তাই ফোন রেখে দেয় মিলি। আচ্ছা, পুরোটাই কি মিলির অনুমান? কথা বাড়াতে গেলে প্রমাণ করেও দেখাতে হবে সেটা। আর সন্দেহের বশে এরকম কম ভাড়ার বাড়ি হাতছাড়া করাটা বোকামি। নিজেকে কিছু একটা বুঝিয়ে দিয়ে ব্যাপারটা চেপে যেতে চেষ্টা করে মিলি। রাতে ইমরানকেও জানালো পুরো ঘটনা, এমনকি বাড়ির মালকিনের কথাগুলোও বলল। ইমরানও মিতালি দেবীকে সাপোর্ট করে বলল, দেখ, এসব বেড়াল কুকুরের বাচ্চা কাচ্চা ছোটোখাটো ফাঁক ফোকর দিয়ে ঘরে ঢুকে পড়তেই পারে, দ্যাটস নর্মাল। সবসময় এক্সট্রিম কিছু ভেবে নিয়ে সেটা নিয়ে টেনসড হওয়ার কোনো মানে হয় না। খুঁজে পেতে দেখ, বাড়িটায় পাক্কা কোনো ফাঁক ফোকর আছে, সেখান দিয়েই ঢুকেছে বেড়াল কিংবা এই কুকুরের বাচ্চাটা। সেই হয়তো মুখে করে এই এঁটো কাটাগুলো ছড়িয়েছে। ইমরানের সাথে কথা বলে একটু আশ্বস্ত হয় মিলি। অফিসে আজকে এমনিতেই একটু হেকটিক স্কেডিউল ছিল, তার ওপর এসব উটকো ঝামেলা। খুব টায়ার্ড লাগছিল মিলির। আজকে বেশি লেট না করে রাতে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ল মিলি। মিলির ঘুম যখন ভাঙল তখনও সকাল হয়নি। বেডের পাশের টেবিল ল্যাম্পটা জ্বালাতে গিয়ে বুঝল লোডশেডিং। বিদ্যুতের চমকানি জানলার কাঁচ দিয়ে ভেতরে ঢুকে অন্ধকার ঘরটায় ফ্ল্যাশ লাইটের মতো ঝিলিক দিয়ে উঠে আবার চারদিক নিকষ অন্ধকারে ঢেকে যাচ্ছে। এক পশলা বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়েছে, আরও এক পশলা নামল বলে মিলি বিছানা থেকে উঠে বসে পাশ থেকে জলের বোতলটা নিতে যাবে, অমনি বিদ্যুতের ঝলসানিতে ঘর জুড়ে কয়েক সেকেন্ডের জন্য চোখ ধাঁধানো আলো ছেয়ে গেল। আর সেই আলোর মধ্যেই এক মুহূর্তের জন্য মিলি লক্ষ্য করল ঠিক বেডরুমের কোণায় যেদিকে দেওয়ালে হ্যাঙ্গারগুলো টাঙানো আছে, ওখানে কে যেন হাঁটু মুড়ে গুটিসুটি মেরে বসে আছে। চমকে উঠল মিলি। অন্ধকারে ঘুম চোখে আমি ভুল দেখলাম নাকি? সঙ্গে সঙ্গে আবার একটা বিদ্যুতের ঝলকানি। এবার আর মিলির কোনো অসুবিধে হলো না দেখতে। একটা মানুষ ঘরের কোণাটায় সত্যি সত্যি গুটিসুটি হয়ে হাঁটু মুড়ে বসে আছে। ভয়ে কুঁকড়ে গেল মিলি। লোকটা ঘর তো ঢুকলো কি করে? আর তাছাড়া দরজা তো ভেতর থেকে লক করা। কে ওখানে? কোনো উত্তর নেই।
এরপর আরেকবার মিলি একটু শাসানো গলায় চিৎকার করে উঠল, ভালো হবে না কিন্তু বলছি, বেরিয়ে আসুন। কে ওখানে? মিলির কথাটা শেষ হতে না হতেই একটা কম বয়সী মেয়েলি গলায় খিলখিল করে হাসির আওয়াজ ঘরটাকে ভরিয়ে দিল। যেন কোনো বাচ্চা মেয়ে মিলির সাথে দুষ্টুমি করে হাইড অ্যান্ড সিক খেলছে। অন্ধকার ঘরের ভেতর হাসির আওয়াজটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল, যেন সাথে একটা দৌড়ে পালানোর মতো আওয়াজ। মিলি বুঝতে পারল যে ছুটে পালালো তার পায়ে চটি জুতো কিচ্ছু নেই, তার খালি পা। মিলি ভাবতে লাগলো, বাচ্চা মেয়েটা কিভাবে এলো ঘরের ভেতর? নাকি আগে থেকে লুকিয়েছিল? তবে কি অফিস থেকে ফেরার পর এঁটো কাটা পড়ে থাকতে দেখলাম, সেটাই মেয়েটারই কাজ? কিন্তু মেয়েটা ঢুকলো কি করে ঘরের ভেতর? আর মেয়েটা কি বা? এইসব ভাবতে ভাবতেই কেমন একটা চাপা ভয় ঘিরে ধরল মিলিকে। ভয়টা অমূলক নয়, কারণ দরজা খোলা রেখে মিলি কখনোই বাইরে যায়নি। আর তাছাড়া মেয়েটা আসবেই বা কি করে? এবার একটু রাগত গলায় মিলি চিৎকার করে উঠল, কে তুমি? বাইরে বেরিয়ে এসো বলছি, ভালো হবে না কিন্তু, উত্তর দাও। এবারেও ঠিক আগের মতোই কোনো উত্তর নেই। একটু ঘাবড়ে গেল মিলি এবার। ঠিক তক্ষুনি আবার একটা বিদ্যুতের ঝলকানি। ঘরটা কয়েক মুহূর্তের জন্য আবার আলোয় ছেয়ে গেছিল, কিন্তু এবার আলোর ঝলকানিতে মিলি স্পষ্ট দেখল, কোথায় সেই মেয়ে? কেউ নেই ঘরে। ঘরের সব কয়টা কোণা ও একবার চোখ বুলিয়ে নিল। না, কেউ তো কোথাও নেই। কি হলো ব্যাপারটা? কেমন একটা থতমত খেয়ে গেল মিলি। বিদ্যুতের ঝলকানি কমে গিয়ে আবার ঘর জুড়ে মিশমিশে অন্ধকার, কিন্তু মিলির মনে শান্তি নেই। কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না ও। যেটা একটু আগে দেখেছে বা শুনেছে, সেটার পর সত্যি সত্যি কি শান্ত থাকা যায়? অন্ধকারের মধ্যেই এপাশ ওপাশ তাকিয়ে পায়ের শব্দ শোনার চেষ্টা করল মিলি। বাইরে থেকে হালকা হাওয়ার আওয়াজ আর মেঘ ডাকার আওয়াজ ছাড়া আর কিছুই আসছে না। মোবাইলের টর্চটা অন করে ও একবার চারপাশটা দেখবে ভাবল। ঠিক মোবাইলটা নিতে যাবে এমন সময় অমনি ঘরের ভেতর একটা দ্রুত পায়ে দৌড়ে যাওয়ার আওয়াজ, সাথে আবার সেই খিলখিল করা হাসি। মুহূর্তে সমস্ত ঠান্ডা হয়ে গেল মিলির। এই তো এক্ষুনি দেখলাম মেয়েটা কোথাও নেই। কোথা থেকে বেরিয়ে এলো তবে? মিলির গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, যেন আওয়াজ বেরোচ্ছে না। সাহস করে মিলি এবার মোবাইল টর্চটা অন করে ঘরের এপাশে ওপাশে ফোকাস করতে লাগলো। কেউ ভাবে হাসছিস? বেরিয়ে আয় বলছি, ধরা পড়লে কিন্তু ভালো হবে না। সামনে আয়, সামনে আয় বলছি। ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। কোথায় যে মুহূর্তের মধ্যে লুকিয়ে পড়ছে মেয়েটা কে জানে। টর্চটা নিয়ে বিছানা ছেড়ে জাস্ট নামতে যাবে অমনি মিলির কানের ঠিক সামনে সেই মেয়েলি কণ্ঠস্বর, কথাটা বলি আবার সেই খিলখিলে হাসি। কখন যেন মেয়েটা বিছানায় উঠে ঠিক মিলির পাশে প্রায় গা ঘেঁষে এসে বসেছে। অন্ধকারে মিলি সেটা বিন্দু মাত্র টের পায়নি, কিন্তু এখন সে বেশ বুঝতে পারছে মেয়েটা ঠিক ওর পাশে। কেউ একজন অন্ধকারের মধ্যে এসে বসেছে ওর পাশে।
একটা ঠান্ডা নিঃশ্বাসের আভাস ওর পাশে অনুভব করছে মিলি। ভীষণ রকম চমকে উঠে পাশ ফিরতে যাবে মিলি, অমনি ও ব্যালেন্স হারিয়ে বিছানা থেকে পড়ে গেল আর মাথাটা গিয়ে লাগলো বেডের পাশের টেবিলের পায়াটায়। মিলির চারপাশটা কেমন একটা ঝাপসা হতে শুরু করলো। মিলি বুঝতে পারলো আবার একটা বিদ্যুতের ঝলকানিতে ঘরটা আলোয় ছেয়ে গেছে। অস্পষ্ট চোখে ও লক্ষ্য করলো একটা কম বয়সী মেয়ে, তার পরনে কিচ্ছু নেই। বিছানা থেকে নেমে ক্রমশ মিলির দিকে এগিয়ে আসছে। মেয়েটার মুখ দেখতে পায় না মিলি, তার আগেই কেমন একটা ঘোলাটে দৃষ্টিতে চোখ ঢেকে গেল। জ্ঞান হারিয়ে ফেলল মিলি। মিলির যখন জ্ঞান ফিরল তখন ও একটা প্রাইভেট নার্সিং হোমের বেডে শুয়ে। পাশের চেয়ারে বসে রয়েছে ইমরান আর একজন অফিস কলিগ, তার নাম জিয়া। একজন নার্স এসে ওর প্রেশারটা চেক করে গেল। ইমরান ওই নার্সকে জিজ্ঞেস করলো, কত দেখলেন? যেতে যেতে নিচু স্বরে নার্স ইমরানকে বলে গেল, একটু হাই আছে। নার্স বেরিয়ে যেতে মিলি কোনো রকম ইমরানকে জড়ানো গলায় জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে? তুই কি করে খবর পেলি? আরে তুই তো কলটা করলি আমাকে, বললি পড়ে গিয়ে মাথায় লেগেছে, আমাকে ইমিডিয়েটলি চলে আসতে। আমি এসে দেখি দরজা লক। অনেক ডাকাডাকি করেও যখন কোনো রেসপন্স পেলাম না, তখন এই পাশের বাড়ির ভদ্রলোক, ওনাকে ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি তুই মেঝেতে পড়ে আছিস, জ্ঞান নেই। তখনই অ্যাম্বুলেন্সে খবর দিয়ে ওই ভদ্রলোককে নিয়ে আমি আর ওই ভদ্রলোক তোকে এখানে নিয়ে এলাম। আজকে সকালে জিয়াকে ফোন করে জানাই, ও তখনই চলে আসে। চমকে উঠল মিলি, কারণ মিলির স্পষ্ট মনে আছে মিলি ইমরানকে কোনো কল করেনি। ও তো জ্ঞান হারিয়ে পড়েছিল। তবে কে কাল রাতে মিলির গলা করে ইমরানকে কলটা করলো? ওই মেয়েটা কি? এক মুহূর্তের জন্য মিলি গতকালের ঘটনাটা ভাবার চেষ্টা করে। মুহূর্তের জন্য গতকালের সমস্ত ঘটনা মনে পড়তেই ও ভয় শিউরে ওঠে। ইমরানের শার্টের হাতা আঁকড়ে ধরে মিলি, বলে, ওই বাড়িটা ভালো নয়, কিছু একটা আছে। আমি কালকে দেখেছি। কি দেখেছিস? মেয়েটাকে দেখেছি। ও ও ও ও মানুষ নয়, আমি ড্যাম শিওর, ট্রাস্ট মি। ও অন্য কিছু। কোন মেয়ে? ওই যে কাল যে আমার ঘরে লুকিয়েছিল। তোর ঘরে কেউ ছিল না? আমরা দরজা ভেঙে যখন ভেতরে ঢুকলাম তখনও ঘরে তুই একা ছিলি। আর তাছাড়া দরজা তো ভেতর থেকে লক করা বাবা, ঢুকবে কোন দিক দিয়ে? আমি জানি না, কিন্তু আমি শিওরও মানুষ নয়। শোন মিলি, তুই ঘোরের মধ্যে আছিস তাই ভুলভাল বকছিস, শান্ত হ। এতক্ষণ অবশ্য জিয়া চুপচাপ ছিল। ইমরানের কথার সুর টেনে ও বলল, শোন, তোর যদি আপত্তি না থাকে, আজ রাতটা যদি আমি তোর সাথে থাকি, প্রবলেম হবে? ভালোই তো হয়, প্রবলেম কেন হবে? বিকেলের মধ্যেই মিলিকে নার্সিং হোম থেকে ছেড়ে দিল। ইমরান আর জিয়া মিলিকে নিয়ে ওর বাড়িতে এলো। ইমরানও মিলির পাশের বাড়ির ভদ্রলোককে কালই কিছু টাকা ধরিয়ে দিয়ে মিলির বাড়ির দরজাটা মেরামত করতে বলে দিয়েছিল। সেটাও এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে। শুধু কাঠ মিস্ত্রি বলে গেছে আজকে পাল্লাটা বেশি নাড়াচাড়া না করতে। কেমন লাগছে আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনারা শুনছেন মৃগাঙ্ক চক্রবর্তীর অভিশপ্ত পুরাণ। গল্পটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। আজকেও সন্ধে নাগাদ আকাশ মেঘলা করে এলো। শিপশিপে হাওয়া দিতে লাগলো বাইরে। মিলি
এখন অনেকটাই সুস্থ, শুধু মাথার ব্যথাটা খানিকটা আছে। ডিনার করে জিয়া আর মিলি বেডরুমে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনে অনেক ধকল গেছে আজ, দুজনেরই চোখ লেগে আসছে। ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। হঠাৎ বাইরের বাগানটা থেকে কিছু একটা পায়ের আওয়াজের মতো পেয়ে বিছানা থেকে উঠে জিয়া জানালার দিকে এগিয়ে গেল দেখবে বলে। কাঁচের সামনে চোখ রাখতেই মেয়েটাকে দেখতে পেল জিয়া। পা টিপে টিপে হেঁটে বাগানের পেছনের দিকটায় চলে গেল। জিয়া মিলিকে ফিস ফিস করে বলল, এই কে রে, এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে? ও আসে মাঝে মধ্যে ফুল চুরি করতে। এত রাতে, তাও আবার এই ফেদারে? হ্যাঁ, রাতে বাড়িতে পুজো টুজো আছে হয়তো। এই দেখবো নাকি বাইরে বেরিয়ে? না না থাক, আগেও তো এসেছে মেয়েটা, আসে মাঝে মধ্যে, ফুল নিয়ে আবার চলে যায়। এইসব বলতে বলতেই জিয়া লক্ষ্য করল মেয়েটা হাতে করে ফুল নিয়ে পা টিপে টিপে ফিরে যাচ্ছে। জিয়া এসে বিছানায় বসল। রাত তখন প্রায় 2:30। দুজনেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা আওয়াজ পেতেই ঘুমটা ভেঙে গেল মিলির। পাশ থেকে জিয়ার নাক ডাকার আওয়াজ আসছে। মাথায় একটা চিনচিন করে ব্যথা এখনো চলেই যাচ্ছে। জিয়ার দিকে পাশ ফিরে শুতে যাবে মিলি, ঠিক তখনই জিয়ার মুখের দিকে চোখ পড়তেই চমকে ওঠে মিলি। জিয়া কোথায়? মিলির পাশে শুয়ে আছে একটা কম বয়সী মেয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিলিটি দিকে। ভয়ে আতঙ্কে চিৎকার করতে যাবে মিলি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না ওর। মেয়েটার চোখের চাহনি মৃত্যুর মতো শীতল, ঠোঁটে মিশে আছে ব্যঙ্গের হাসি। পেছন দিকে সরতে গেল মিলি, আর তখনই ও বুঝতে পারল খাটের কিনারায় পৌঁছে গেছে। কিন্তু জিয়া গেল কোথায়? মেয়েটা মিলির দিকে তাকিয়ে ঠিক গতকাল রাতের মতো খিলখিল করে হেসে উঠল। হ্যাঁ, অবিকল একই গলার স্বর, ঠিক কাল রাতে যেমনটা শুনেছিল মিলি। গায়ের চাদরটা ঝটকা দিয়ে সরিয়ে পাশ ফিরতে গিয়ে আবার ব্যালেন্স হারিয়ে মেঝেতে গিয়ে পড়ল মিলি। আর তখনই জিয়ার চেনা গলার আওয়াজে সম্বিত ফিরল ওর। মিলি, 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 কি করছিস? আরে ওকে, কি রে? চোখ খুলে তাকায় মিলি। কোথায় সেই মেয়েটা? জিয়া বিছানা থেকে উঠে বসেছে। মিলি মেঝে থেকে উঠে দাঁড়ালো। কোনো রকমে জিয়াকে বলল, আমি আমি ওকে আবার আজকে দেখেছি। কাকে? কাল যে এসেছিল ওই মেয়েটা। তুই আবার শুরু করলি? তুই স্বপ্ন দেখেছিস মিলি? কোনো মেয়েটে নেই, দেখ আমি তোর পাশে আছি। কেন এভাবে প্যানিক করছিস বলতো? একটু শান্ত হয়ে মিলি আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে জিয়াও ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই। সারা রাত আর বৃষ্টি হয়নি, একটু আধটু মেঘ ডেকেছে, এই যা। জিয়া সকালে উঠে কি একটা মনে করে বাগানের এদিকটা এসেছে। গতকাল সন্ধ্যের বৃষ্টির পরে সকালে বাগানের মাটি এখনো ভেজা। এদিকের জমিটা অনেকটা নিচু, একটু বৃষ্টিতেই এখানে জল জমে যায়। বাগানের যে জায়গাটায় কাল রাতে মেয়েটা ফুল চুরি করতে এসেছিল, জিয়া সেই জায়গাটা অবধি গেল দেখতে। যত এগোতে লাগলো ওর বিস্ময় যেন ততই বাড়তে লাগলো। মাটি এখনো ভেজা সব সবে, এমনকি আমার পা মাটিতে কিছুটা বসে গিয়ে ছাপও পড়ছে। অথচ কাল যখন মেয়েটা এসেছিল বাগানে ফুল চুরি করতে, তার তো একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়েছিল। অর্থাৎ তখন তো মাটি আরো বেশি ভেজা ছিল। আর
তাছাড়া কাল সন্ধ্যের পর তো আর বৃষ্টিও হয়নি, সুতরাং কেউ হেঁটে গেলে তার পায়ের ছাপ মাটির উপর স্পষ্টভাবেই পাওয়া যেত। কিন্তু কাল যে জায়গা দিয়ে মেয়েটা যাওয়া আসা করেছিল কিংবা ফুল চুরি করেছিল, সেখানের মাটিতে কোনো পায়ের ছাপ নেই কেন? মেয়েটার তো পায়ের ছাপ থাকার কথা। অবশ্যই থাকাটাই যুক্তিসঙ্গত। বাগানের ভেজা মাটির উপর কেমন একটা উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে জিয়া। এভাবে কিছুক্ষণ বাগানের এদিক ওদিক ঘোরাঘুরি করে ও ঘরে ফিরে এলো। যদিও জিয়া বাগানের পায়ের ছাপের ব্যাপারটা মিলির কাছে লুকিয়ে গেল, কিন্তু মন থেকে খটকাটা কিছুতেই ঝেড়ে ফেলতে পারল না। জিয়া 1 সপ্তাহ মিলির সাথেই থাকবে। মিলি একটু সামলে উঠলে ও ব্যাক করে যাবে নিজের মেসে। মিলিকে ও আর ইমরান মিলে বারবার করে বলল, আরে কটা দিন অফিস লিভ নিয়ে নে। কিন্তু মিলি এই ভাড়া বাড়িতে একা থাকতেই চাইছে না, আর জিয়াও লিভ নিতে পারবে না। ওর অফিসে অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। মিলির আজকে সকালে অনেকটা ফ্রেশ লাগছে, মাথায় ব্যথাটাও আগের চেয়ে কম, পেন কিলারের কেরামতি আর কি। ব্রাশ করে ফ্রেশ হয়ে মিলি জাস্ট টাওয়েল নিয়ে স্নানে ঢুকেছে। শাওয়ারটা ছাড়তেই গিজার দিয়ে গরম জল বেরিয়ে এলো। শরীরে উষ্ণ গরম জল এসে পড়তেই আরও যেন চাঙ্গা লাগছে শরীরটা। আপন মনে গুনগুন করে গান করতে করতে স্নান করছিল মিলি। হঠাৎ বাথরুমের এক সাইডে রাখা ডাস্টবিনের দিকে চোখ পড়তেই মিলি চমকে উঠল। ডাস্টবিনটা খালি থাকে সাধারণত, ওই টুকটাক শ্যাম্পুর পাতা, সাবানের প্যাকেট এসবই মাঝে মধ্যে ফেলে মিলি। কিন্তু আজকে ডাস্টবিন ভর্তি মাটির তলা। মাটির তলাগুলো এখানে কি করে এলো? কোনো উত্তর খুঁজে পায় না মিলি। শাওয়ারটা বন্ধ করে আধ ভেজা টাওয়ালটা পেঁচিয়ে রুদ্ধশ্বাসে বাইরে বেরিয়ে এলো। জিয়া পাউরুটিতে জ্যাম লাগাচ্ছিল। মিলিকে ওভাবে বেরোতে দেখে ও উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি রে, ওভাবে হুড়োহুড়ি করে বাথরুম থেকে বের হলি কেন? কি হয়েছে? বাথরুমের ডাস্টবিনে মাটির দলাগুলো দেখ। আমি রাখিনি, ট্রাস্ট মি। কে রেখেছে এগুলো? আর এলোই বা কোথা থেকে? ভয় জড়ানো কাঁপা কাঁপা গলায় জিয়াকে বলল মিলি। জিয়া বাথরুমে ঢুকে দেখে মিলির কথায় কোনো ভুল নেই। ডাস্টবিন ভর্তি কাদা মাটির তলা। জিয়া মুখে কিছু না বলে মাটির দলা শুদ্ধ ডাস্টবিন বাড়ির বাইরে বের করে দিল। কিন্তু খটকাটা ওর মনে আরো বেড়ে গেল। ঘরে এসে মিলিকে তখনও প্যানিক করতে দেখে জিয়া ওকে বলল, শোন, আমার কথা শোন, রিল্যাক্স মিলি, প্লিজ রিল্যাক্স। আমি দেখছি যদি অল্টারনেট কোনো বাড়ি ভাড়ার ব্যবস্থা করা যায়, দেখে নিচ্ছি। এখন তুই রেডি হয়ে বস, ব্রেকফাস্টটা করে নে, লেট হয়ে যাচ্ছে। মিলি রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে বসল। জিয়া ওকে খাবার বেড়ে দিয়ে নিজের খাবারটাও প্লেটে নিয়ে খেতে বসে গেল। অফিসে গিয়ে জিয়া প্রথমে ইমরানের কাছ থেকে মিলির বাড়ির মালকিন মিতালি দস্তিদারের মোবাইল নাম্বারটা নিল। ইমরানকেও বারবার করে বলল, দেখ, মিলিকে এই ব্যাপারে কিছু জানাস না, কারণ জানতে পারলে মিলি আবার প্যানিক করবে। নিজেও কিছু বলল না মিলিকে। মনে মনে ঠিক করলো অফিসের ফাঁকে একবার কল করে নেবে মিতালি দস্তিদারকে। হ্যালো, মিতালি দস্তিদার কথা বলছেন? বলছি, কে? আমি জিয়া অধিকারী। আপনারা বাড়িটা ভাড়া দিচ্ছেন শুনেছিলাম, তাই যোগাযোগ করলাম। আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আপনি পেপারে অ্যাড দিয়েছিলেন, সেখান থেকেই। খুব রিসেন্টলি তো অ্যাড দিইনি, গত মাসে দিয়েছিলাম। কবেকার পেপারের কথা বলছেন আপনি? গত মাসেরই হবে। আমি নাম্বারটা অ্যাকচুয়ালি সেভ করে রেখেছিলাম। আমি কালকে পেপারের ঠিকানা মিলিয়ে আপনার বাড়ির সামনে থেকে একবার ঘুরে এসেছি। আপনি বোধহয় বাড়িতে ছিলেন না, তো ওই পাশের বাড়ির ভদ্রলোকের সাথে কথা হলো।
কি কথা হলো? বিশেষ কিছুই না, শুধু বললেন আপনার ছেলে নাকি বছর 6 আগে মারা গেছে। এইটুকুই? হ্যাঁ। বাহ, ছেলে মারা যাওয়ার খবরটা ঢাক পিটিয়ে বলেছে, অথচ বাড়ি যে ভাড়া হয়ে গেছে সেটা আপনাকে বলেনি? ও মা, বাড়ি ভাড়া হয়ে গেছে? কই, বললো না তো কিছু। কবে ভাড়া হলো? হ্যাঁ, হলো কিছুদিন, তবে মেয়ে সুবিধার নয়, হয়তো ছেড়ে দেবে। হাব ভাব দেখে তাই লাগছে আমার। আপনি একবার নেক্সট মাসে খোঁজ করুন তো। বেশ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আপনার ছেলের কথাটা শুনে খারাপ লেগেছে খুব। ও কিভাবে মারা গেল? সেই খবরটা দেয়নি? না, আসলে আমি আর জিজ্ঞাসা করিনি। ওহ, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে গত বছর। ওহো, সরি টু হিয়ার দ্যাট। আপনার কি এক ছেলে নাকি কোনো মেয়েও ছিল? এক ছেলেই। কেন বলুন তো? না না, এমনি ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম। ওকে, রাখছি। হ্যাঁ, সামনের মাসে তাহলে একবার খোঁজ নেব। আসলে আপনার বাড়ির লোকেশনটা খুব পছন্দ হয়েছে আমার, দ্যাটস ওয়াই। ফোন রেখে কি একটা ভাবতে বসে গেল জিয়া। কিছু একটা ব্যাপারে ওর কিছুতেই খটকা দূরই হচ্ছে না। কিছু একটা হিসেব, কিছু একটা লজিক ও যেন কিছুতেই মেলাতে পারছে না। অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই পাল্টে যাওয়া ঘরের চেহারাটা চোখে পড়ল মিলি আর জিয়ার। ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং স্পেস, বেডরুমের সমস্ত মেঝে, ঘরের দেওয়াল, এমনকি শোয়ার বিছানাতেও ছড়ানো ছিটানো এঁটো কাটা। ঘটনাটা দেখে মিলি পাশ থেকে জিয়ার কুর্তির হাতাটা সঙ্গে সঙ্গে টেনে ধরল। জিয়া নিজেও অবাক। কিছু বলার বা সান্ত্বনা দেওয়ার ভাষা সে খুঁজে পাচ্ছে না। কেউ বিচ্ছিরিভাবে সমস্ত ঘর তোর কাপড় চোপড়ে একরকম আধ খাওয়া এঁটো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। একই এঁটো কাটা, তার উপর সারাটা দিন ঘর বন্ধ। সমস্ত ঘর জুড়ে একটা উৎকট দুর্গন্ধ ছেয়ে আছে। গা গুলিয়ে উঠল জিয়া আর মিলির। মুখে রুমাল চাপা দিয়ে জিয়া ভেতরের ঘরটা দেখতে গেল, পেছন পেছন মিলিও। জিয়া ভালো করে এঁটো ভাত, তরকারি, ঝোলগুলোর দিকে দেখতে দেখতে মিলিকে বলল, এটা জন্তু জানোয়ারের কাজ নয়, বুঝলি? আবার কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেও এইসব নোংরামি করা পসিবল নয়। মিলি নিঃশব্দে ঘাড় নাড়িয়ে সায় দেয়। জিয়া বলে চলে, তোর বাড়ির মালকিন কিছু একটা লুকোচ্ছে তোর থেকে। হয় উনি তোকে ছাড়া অন্য কাউকে তোর ঘরের একটা ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছে, আর না হয় কি, না হয় অন্য কোনো ব্যাপার আছে, সেটা খুঁজে দেখতে হবে। এঁটোগুলো ভালো করে দেখতে দেখতে জিয়া উদ্বিগ্ন স্বরে উত্তর দেয়। মিলি আবার জিজ্ঞেস করে, কিন্তু অন্য কাউকে ডুপ্লিকেট চাবি দিয়ে আমার মালকিনের লাভ কি? দেখ, সেটা এখনো কনফার্ম না, জাস্ট একটা থিওরি মাত্র। আর অন্য কিছু মানে কি বলতে চাইছিস? আরে বাবা, বলতে কিছুই চাইছি না, বুঝতে চাইছি। তুই চাপ নিস না, চল হাত লাগা, এগুলো পরিষ্কার করতে হবে। মিলি কথা না বাড়িয়ে জিয়ার কাজে হাত লাগায়। কাজটা জারি হোক না কেন, খুব জঘন্যভাবে ঘর দৌড় নোংরা করেছে। বাসি ইঁটো খাবার আর তার সাথে বদ্ধ একটা ইঁটো দুর্গন্ধ। দুজনে মিলে এঁটো পরিষ্কার করছিল। হঠাৎ এঁটো কাটার মধ্যে থেকে কি একটা দেখে যেন টনক নড়ে জিয়ার। বলল, একটা জিনিস লক্ষ্য কর মিলি, এঁটো ভাত তরকারিগুলোর মধ্যে কেউ যেন তাজা গাঁদা ফুল ছিটিয়ে রেখেছে। আচ্ছা ওয়েট, তুই আমাকে বলেছিলি না যে আগেও এরকম একটা ঘটনা হয়েছিল এই বাড়িতে? সেদিনও কি? হ্যাঁ, সেদিনও আমি দেখেছিলাম এঁটো কাটার মধ্যে বেশ কয়েকটা গাঁদা ফুল কেউ ছিঁড়ে ছিঁড়ে ছিটিয়ে রেখেছে। মাই গড, উই শুড কল পুলিশ। আমি ড্যাম শিওর এই বাড়িতে কিছু একটা আছে। তোর এই মালকিন এমনিতে মুখ খুলবে না,
এখন নাটক মারাচ্ছে, কিন্তু পুলিশের চাপ পড়লেই সব বেরিয়ে আসবে। হ্যাঁ মানলাম, কিন্তু প্রমাণ? এসব কখনো প্রমাণ হতে পারে না। মিতালি দেবী বলবেন আমরা এসব এটোকাটা ছড়িয়ে রেখে ওনার বাড়ির ব্যাপারে বদনাম রটাচ্ছি, তখন? মিলি যুক্তি দেখিয়ে শান্ত করার চেষ্টা করে জিয়াকে। সব পরিষ্কার করে ঘরদোর ধোয়া মোছা করে ফ্রেশ হয়ে জাস্ট বসেছে ওরা দুজন। এমন সময় কলিং বেল বেজে উঠল। জিয়াই দরজা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে পাশের বাড়ির তাপসবাবু, গায়ে একটা বাটিক প্রিন্ট পাঞ্জাবি আর ঢোলা মতন পায়জামা, গোল গলা চেহারার অমায়িক ভদ্রলোক। সেদিন রাতে ইমরান আর ইনি মিলিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে নার্সিংহোমে অ্যাডমিট করে এসেছিলেন। আজ এসেছেন মিলির খোঁজ নিতে। জিয়া ভদ্রলোককে ঘরে এনে বসালো। একগাল নির্মেদ হাসি হেসে ভদ্রলোক বললেন, সেদিনের পর আর খোঁজ নেওয়াই হয়নি। আসবো আসবো করেও আর আশা আর হয় কোথায়। কেমন আছে এখন মিলি? এখন আগের চেয়ে বেটার। বসুন, আমি মিলিকে ডেকে দিচ্ছি। আপনি চা খান তো? হ্যাঁ, তবে লিকার, অল্প চিনি দিয়ে। বেশ, আপনি বসুন। ভদ্রলোককে বসতে দিয়ে মিলিকে ডেকে কিচেনে চলে গেল জিয়া। মিলি ড্রয়িং রুমে তাপসবাবুর সাথে এটা ওটা কথা বলছিল। কিছুক্ষণের মধ্যেই জিয়া চায়ের ট্রে নিয়ে ঢুকলো। ট্রেটা সামনের টেবিলে রেখে তাপসবাবু আর মিলির হাতে চায়ের কাপ তুলে দিয়ে নিজে চায়ে চুমুক দিতে দিতে মিলির পাশে বসে পড়ল। এটা সেটা কথা বলতে বলতে জিয়া তাপসবাবুকে জিজ্ঞেস করেই বসল, আচ্ছা, এই বাড়িটা অরিজিনালি যাদের, মানে মিতালি দস্তিদারের কথা বলছি, উনি এত ভালো লোকেশনের বাড়ি, তাও আবার এত পুরনো, সেটা ছেড়ে দিয়ে হঠাৎ করে জলপাইগুড়ি শিফট করে গেলেন কেন? তাপসবাবু সামনের প্লেটে রাখা কুকিজ থেকে একটা তুলে নিতে নিতে বললেন, সে জানি না, আমাদের কারোর সাথেই উনি সেভাবে কথাবার্তা বলতেন না। সবেতেই কেমন একটা লুকোনো ব্যাপার ছিল ওনার। না কারো বাড়ি যেতেন, না নিজের বাড়িতে সেভাবে কাউকে আসতে দিতে অ্যালাউ করতেন। তারপর তো একদিন শুনি বাড়ি ভাড়া দিয়ে মহিলা জলপাইগুড়ি চলে গেছেন। তবে ওনার হাজবেন্ড কিন্তু এমন ছিলেন না। ওনার হাজবেন্ড কিভাবে মারা যান? ক্যান্সার ছিল, লাস্ট স্টেজে ধরা পড়েছিল। তখন ডাক্তারদের আর কিছুই করারও ছিল না। আই সি। আর ছেলে? ছেলেটা আরেক অদ্ভুত পিস ছিল জানো, কারোর সাথেই কথাবার্তা ছিল না, আর সেরকম বাইরেও বেরোতো না। আচ্ছা, ছেলেটার বয়স কেমন ছিল? 30-এর কাছাকাছি তো হবেই। আসলে এই বাড়িটা অরিজিনালি মিতালি দস্তিদারের নয়, এটা আগে ছিল এক গুজরাটি পরিবারের ব্যবসায়ী ফ্যামিলি। ওরা শিলিগুড়ি ছেড়ে যাওয়ার আগে মিতালির হাজবেন্ডের কাছে বাড়ি শুদ্ধ জমিটা বিক্রি করে। আই সি। আচ্ছা, মিতালি দেবীর ছেলে কিভাবে মারা যায়? সেটা অবশ্য সেভাবে আমরা কেউ বিশেষ জানি না, বুঝলে। তবে কানা ঘুষো খবর, হার্ট ফেল। গত বছর একদিন সকালের দিকে বাগানের পেছনের ওই ভাঁড়ার ঘরটা আছে না, ওটার সামনে থেকে ওনার ছেলের লাশটা পাওয়া গিয়েছিল। পুলিশ ডেকে লাশ বের করে এনে নিজেই দাহটাহ করেছেন মিতালি দস্তিদার। এমনকি কাউকে ছেলের কাজেও ডাকেননি। স্ট্রেঞ্জ। এত গোপনীয়তা কেন? কি জানি। আচ্ছা, আজ উঠি, বুঝলে। সাবধানে থেকো, অসুবিধা হলে জানাবে। এই পর্যন্ত বলে তাপসবাবু উঠে গেলেন। জিয়া ওনাকে গেট অবধি ছেড়ে এলো। ঘরে ঢুকে কি একটা ভাবতে ভাবতে আনমনা হয়ে গেল জিয়া। ভ্রু কুঁচকে গেল তার, কপালে ফুটে উঠল চিন্তার ভাঁজ। কয়েকটা প্রশ্ন তাকে ভীষণভাবে ভাবাচ্ছে। তাপসবাবু বললেন মিতালি দস্তিদারের ছেলে মারা গেছে হার্ট ফেল করে। আবার মিতালি দস্তিদার আজই আমাকে বললেন যে ওনার ছেলে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাপসবাবু তো মিথ্যা বলার কোনো কারণ নেই।
তাহলে মিতালি দস্তিদার মিথ্যা বললেন কেন? নাকি দুজনেই মিথ্যা বলছেন? আর তাছাড়া মিতালির ছেলের লাশ তো বাগানের পেছন দিকের ভাড়ার ঘরের সামনে পাওয়া গেছে, আর ওই ফুল চুরি করতে আসা মেয়েটা ঠিক ওদিকেই রাতের বেলা ফুল চুরি করতে যায়। তার ওপর সকালে বাথরুমের ডাস্টবিনে মাটির তলা জমেছিল, 2 দিন ঘরদোর জুড়ে ইঁটো কাটা পড়েছিল। তারপর ভেজা মাটির ওপর দিয়ে মেয়েটা হেঁটে হেঁটে ফুল চুরি করতে গেল, অথচ কোনো পায়ের ছাপ পাওয়া গেল না। এইসব ঘটনার মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? কি রে, কি ভাবছিস? মিলির ডাকে আচমকা সম্বিত ফিরে পায় জিয়া। হেসে উত্তর দেয়, হ্যাঁ, না না, কিছু না। মুখে কিছু না বললেও মনে মনেও ঠিক করে নেয় এই ব্যাপারটা নিয়ে এবার একটু ঘেঁটে দেখতেই হচ্ছে। মাঝরাত নাগাদ ঘুম ভেঙে যায় জিয়ার। পাশ ফিরে দেখে অঘরে ঘুমিয়ে আছে মিলি। হঠাৎ ড্রয়িং রুম থেকে একটা ফিস ফিস করা আওয়াজ ওর কানে ভেসে আসতে চমকে ওঠে জিয়া। কিসের শব্দ? ভালো করে কান খাড়া করে আওয়াজটা শোনার চেষ্টা করে। স্পষ্ট করে শোনা যাচ্ছে না কিছুই, তবে এটা নিশ্চিত যে শব্দটা ড্রয়িং রুম থেকেই আসছে। ঘাপটি মেরে বিছানায় শুয়ে শুয়ে আওয়াজটা শুনতে লাগলো জিয়া। এবার কিছু কিছু অস্পষ্ট শব্দ ওর কানে এলো। কেউ যেন খুব দ্রুত কিছু উচ্চারণ করে পাঠ করছে। কি পাঠ করছে সেটা স্পষ্ট করে শোনা যাচ্ছে না, তবে যেটুকু বোঝা যায় হয়তো কেউ কোনো মন্ত্র পাঠ করছে, তাও আবার ফিস ফিস করে। এত রাতে এমন করবে কে? গলার স্বরটা পুরুষ নাকি মহিলার সেটা বোঝার উপায় নেই। আর কিসেরই বা মন্ত্রপাঠ? এবার একটা চাপা ভয় আঁকড়ে ধরে জিয়াকে। মিলি কিছুই টের পাচ্ছে না। আরেকবার পাশ ফিরে মিলিকে দেখে নেয় জিয়া। তারপর আবার শোনার চেষ্টা করে মন্ত্রপাঠটা। কি ভাষায় মন্ত্রপাঠ সেটাও যে বোঝার উপায় নেই। না, এবার আর শুয়ে থাকতে পারল না জিয়া। ভীষণ সাবধানে সজাগভাবে উঠে পড়ল ও বিছানা ছেড়ে। সমস্ত ঘর জুড়ে নাইট বাল্ব থেকে আসা মৃদু আলোর আলো আঁধারি। ওরই মধ্যে দেখে দেখে পা টিপে টিপে বেডরুম ছেড়ে ডাইনিং স্পেসের দিকে এগিয়ে গেল জিয়া। হ্যাঁ, ঠিকই ধরেছে, কেউ একজন ফিস ফিস করে মন্ত্রপাঠ করছে, এবং সেটা পুরুষ কণ্ঠ। একটা অদম্য সাহস আর জিদ চেপে বসলো জিয়ার মধ্যে। যে করেই হোক আজকে এসপার নয় ওসপার ও বের করেই ছাড়বে। কদিন যাবৎ এখানে এসব কি হচ্ছে? সাবধানে পা টিপে টিপে ডাইনিং স্পেস দিয়ে এগোতেই কিচেনের একটা কোণে চোখ পড়ল জিয়ার। জানলার কাঁচের সার্সি দিয়ে স্ট্রিট লাইটের হালকা আলো এসে পড়েছে এখানে। সেই আলতো আলোয় জিয়া স্পষ্ট দেখল কিচেনের এক কোণে দাঁড়িয়ে আছে কতগুলো ছায়া মূর্তি। মুহূর্তে সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হাতের তালু আর কপালের কোণায় টপ টপ করে জমতে শুরু করেছে বিন্দু বিন্দু ঘাম। হাতের মোবাইল থেকে টর্চটা অন করে ভীষণ সাবধানে কিচেনের কোণটায় তাক করতেই আতঙ্কে ও শিউরে ওঠে। এরা এরা কারা? মানুষ ভাবলে ভীষণ ভুল হবে, তবে কিচেনের কোণাটায় 3টে কম বয়সী উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জিয়ার দিকে। প্রত্যেকের খোলা চুল প্রায় মধ্য পিঠ পর্যন্ত এসে ঠেকেছে। মুখ, চোখ, এমনকি
সমস্ত শরীর ক্ষত বিক্ষত, পুঁজ রক্ত থকথক করছে। কারো চোখের জায়গা থেকে চোখের মণি উপড়ে নেওয়া, কারো বুক থেকে মাংস খুবলানো, খোলা শরীরে অসংখ্য আঁচড়ের দাগ আর কাঁটা ছেঁড়া। জিয়া স্পষ্ট অনুভব করল ওর হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতেও পরিষ্কার লক্ষ্য করল মেয়েগুলো জিয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় চুপ করতে বলছে। জিয়া কি করবে বুঝতে পারে না। ভেতর ভেতর একটা অস্থিরতা ওকে ঘিরে ধরেছে, কিন্তু জিয়ার সমস্ত শরীর যেন অসাড় হয়ে আছে। নড়াচড়ার সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছে। গলা ফাটিয়ে চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নেয় জিয়া। এদিকে ক্রমাগত মন্ত্রোচ্চারণ ওর কানে ভেসে আসছে। এবার আওয়াজটা অনেক স্পষ্ট, অনেক সাবলীল, কেমন একটা নিজের মধ্যেই হারিয়ে গেল জিয়া। ও কোনো এক গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হঠাৎ ড্রয়িং রুমের দিকে চোখ পড়তেই লোকটাকে লক্ষ্য করল জিয়া, আর সাথে সাথে সম্বিত ফিরে এলো ওর। আবছা অন্ধকারে ও লক্ষ্য করল ড্রয়িং রুমের মেঝেতে কয়েকটা মোমবাতি জ্বালানো। সামনে আবছা ভাবে দেখতে পাচ্ছে একটা সবুজ আভ মূর্তি। বুঝতে অসুবিধা হলো না, এই মূর্তিটাকেই লোকটা পুজো করছিল। এখন সেই লোকটা ঘুরে বসে একটা ক্রূর নজরে জিয়ার দিকে তাকিয়ে আছে। মোমবাতির আবছা আলো অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখতে পেল লোকটার সমস্ত মুখ জুড়ে ছেয়ে আছে একটা বিভৎসতা। কে লোকটা? আর এইভাবে ঘরের ভেতরে ঢুকলো বা কিভাবে? আতঙ্কে ভয়ে দুপা পিছিয়ে যেতেই জিয়া উপলব্ধি করল ও নড়াচড়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। গলা ফাটিয়ে চিৎকার করতে গেল, অথচ কোনো আওয়াজ বেরোল না গলা দিয়ে। হঠাৎ ওর ঘাড়ের খুব কাছে ঠান্ডা নিঃশ্বাস পড়তেই আচমকা পাশ ফেরে জিয়া, আর দেখতে পায় কিচেনের কোণা থেকে সরে এসে সেই ক্ষত বিক্ষত উলঙ্গ মেয়েগুলো ওকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। সবার নজর জিয়ার দিকেই। সবার মুখে যেন একটা ব্যঙ্গের হাসি। হঠাৎ জিয়া লক্ষ্য করল ড্রয়িং রুমের আসন ছেড়ে নিমেষের মধ্যে লাফিয়ে উঠে লোকটা জিয়ার ভীষণ কাছাকাছি চলে এসেছে। লোকটার শরীর থেকে কেমন একটা মরা মানুষের গন্ধ ভেসে আসছে। লোকটার সমস্ত মুখ শরীর ছাই মাখা। সেখান থেকে মুখের চাপদাড়ি অল্প বিস্তর উঁকি দিচ্ছে বটে, তবে একটা অসম্ভব হিংস্রতা ওর চোখে মুখে ছড়িয়ে আছে। হঠাৎ লোকটা শক্ত করে চেপে ধরল জিয়ার গলা। জিয়া ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারে না। চারপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বরে ভেসে আসা হাসির আওয়াজে ঘরটা ভরে গেল। জিয়ার দম যেন বন্ধ হয়ে আসছে ক্রমশ। কানে তালা লেগে আছে মনে হচ্ছে। নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। মনে মনে ভাবতে থাকে জিয়া, এটাই কি তবে শেষ? আর কি ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই? ও ছটফট করতে থাকে। জিভ শুকিয়ে এসেছে ওর। একটা ভয় কাজ করছে জিয়ার ভেতর ভেতর, কিন্তু দম বন্ধ একটা হাঁসফাঁস ভাব ওকে যেন ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। হঠাৎ জিয়া লক্ষ্য করল ডাইনিং টেবিলের ওপর ফুলদানিটা। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কাঁপা কাঁপা হাতে ফুলদানিটা তুলে নিয়ে গায়ের জোরে লোকটার মাথা লক্ষ্য করে মারে জিয়া। আর সাথে সাথে ও অনুভব করে লোকটা ধোঁয়ার মতো বাতাসে যেন ক্রমশ মিশে গেল।
চারপাশের উলঙ্গ মেয়েগুলো এখন আর নেই। গলার ফাঁসটাও ক্রমে আলগা হতে লাগলো জিয়ার। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই চারপাশটা আবছা হতে শুরু করে ওর। মাথাটা হঠাৎ করে ঘুরে যায় জিয়ার। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে সাথে সাথে ও জ্ঞান হারিয়ে ফেলে। মিলি পরদিন সকালে ঘুম থেকে উঠে কিচেনের দিকে যেতেই লক্ষ্য করে জিয়া মেঝেতে পড়ে আছে। ও দৌড়ে গিয়ে এক বোতল জল নিয়ে সেটা থেকে হাতে করে জল নিয়ে ছিটিয়ে দেয় জিয়ার চোখে মুখে, আর জিয়া নাম ধরে ডাকতে থাকে। জিয়া, জিয়া, ও ওঠ। জিয়া, কি হলো জিয়া? কিছুক্ষণের মধ্যেই জিয়ার জ্ঞান ফেরে। এবার ড্রয়িং রুমের দিকে চোখ পড়তেই মিলি চমকে ওঠে। ড্রয়িং রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ইঁটো কাঁটা। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে প্রলাপ বকার পর স্বাভাবিক হয় জিয়া। উঠে দাঁড়িয়ে নিজেকে একটু সামলে নিয়ে ও মিলিকে দৃঢ় গলায় বলে, কাল রাতে আমি ওকে দেখেছি। ও আমাকে মারতে চেয়েছিল। কাকে দেখেছিস? জানি না, তবে একটা ছেলে, ছাই মাখা। আই এম ড্যাম শিওর ও আবার আসবে আমাকে মারতে। আর তার আগেই আমাকে শেষ চালটা চালতে হবে। আয় আমার সাথে। কিন্তু কোথায়? বাগানের পেছনে। এই বলে জিয়া বাইরে বেরিয়ে গেল। তাপসবাবুর কাছ থেকে দুটো কোদাল জোগাড় করে এনে বাগানের পেছন দিকে ভাঁড়ার ঘরটার দিকে ও এগিয়ে যায়। মিলি পিছন পিছন জিয়াকে ফলো করে এগোয়। জিয়া বাগানের পেছনের ভাঁড়ার ঘরটার সামনে একটা নির্দিষ্ট জায়গার সামনে এসে মিলিকে বলল, তাপসবাবুর মতে এখানেই মিতালি দস্তিদারের ছেলেকে গত বছর মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, রাইট? হ্যাঁ, তো এই জায়গাটা খুঁড়তে হবে। আমার বিশ্বাস এখানে কিছু একটা আছে। কিন্তু কি আছে? আরে সেটা না খুললে কিভাবে জানবো? নে, সময় কম, হাত লাগা। এই বলে মাটি খোঁড়া শুরু করে জিয়া। মিলিও হাত লাগায় জিয়ার সাথে। বেশ খানিকটা খুঁড়তেই কতগুলো জিনিস চোখে পড়ল। জিনিসগুলো আর কিছুই নয়, মানুষের লাশ। তবে সেটায় মাংস আর অবশিষ্ট নেই, সমস্তটাই কঙ্কালে পরিণত হয়েছে। আর লাশ সংখ্যায় একটা নয়, প্রায় 7টা মতো। কঙ্কালগুলো দেখে চমকে ওঠে মিলি। জিয়া কপালের ঘাম মুছতে মুছতে মিলিকে বলে, দেখলি, আই টোল্ড ইউ, কিছু একটা আছে। কিন্তু এগুলো কাদের লাশ? আর কেই বা এদের মেরে এভাবে পুঁতে রেখেছে রে? সেটাই তো খুঁজতে হবে বাবু। কিভাবে খুঁজবে? দেখছি, আপাতত লোকাল থানায় একটা কল করতে হবে। এই বলে জিয়া মোবাইলে থানার নাম্বার ডায়াল করে কথা বলতে একটু সাইডে যায়। মিলি তখনও এক দৃষ্টে তাকিয়ে দেখছে কঙ্কালগুলোর দিকে। একটা চাপা উত্তেজনা ওদের দুজনের শরীর দিয়েই খেলে যাচ্ছে। কেমন লাগছে আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনারা শুনছেন মৃগাঙ্ক চক্রবর্তীর অভিশপ্ত পুরাণ। গল্পটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। হ্যালো, মিতালি দস্তিদার বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি শিলিগুড়ি পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর রিজু সাহা বলছি। হ্যাঁ বলুন। আপনি এখন ঠিক কোথায় আছেন? জলপাইগুড়ি। কেন বলুন তো? মানে কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। মানে আমি কেন? আপনার শিলিগুড়ি বাড়ির পেছন দিকে মাটি খুঁড়ে কিছু কঙ্কাল পাওয়া গেছে। আপনাকে ইমিডিয়েটলি একবার আসতে হবে। কিন্তু আমাদের আগেও তো ওই বাড়িতে একটা গুজরাটি ফ্যামিলি থাকতো। আপনি আমাকে ব্লেম করছেন কেন? প্রথমত ব্লেম আপনাকে করছি না,
যেহেতু বাড়ির দলিল খতিয়ান সব এখন আপনার নামে, অতএব বাড়ির বর্তমান মালকিন আপনি, তাই আপনাকে একবার থানায় রিপোর্ট করতেই হবে। আর তাছাড়া কঙ্কালগুলো আমরা পরীক্ষা করে দেখেছি, ওগুলো হার্ডলি 1 থেকে 1.5 বছরের বেশি পুরনো নয় কিন্তু, আর তখনও বাড়ির মালিক আপনিই ছিলেন। অতএব বেশ, আমি আজকে বিকেলের মধ্যে রিপোর্ট করছি স্যার। বেশ। ফোন রেখে সাব ইন্সপেক্টর রিজু সাহা জিয়ার দিকে তাকালেন। উনি উনি কি বললেন স্যার? উনি আজকে বিকেলের মধ্যেই এখানে আসছেন। আচ্ছা, তবে তো ভালোই। জিয়া ভেতর ভেতর কিছুটা হলেও নিশ্চিন্ত হয়। মিলি একটু দূরেই বসেছিল, বাড়িতে কল করে সবটা জানাচ্ছিল। থানা থেকে কঙ্কালগুলোকে কিছু টেস্টিংয়ের জন্য ল্যাবে পাঠিয়েছে। মিতালি দস্তিদার শিলিগুড়ি থেকে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 3:30। ওনার সুভাষপল্লীর বাড়িটাকে থানা থেকে তখনও ঘিরে রাখা হয়েছে। জিয়া আর মিলি ওই বাড়িতেই ছিল। এছাড়া 2 মহিলা পুলিশ কনস্টেবল, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর রিজু সাহা। জিয়া ইমরানকেও কল করে ডেকে নিয়েছিল। ও ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলোকে লক্ষ্য করছে আর মুখ খাচ্ছে। মিতালি দস্তিদার ভাঙবেন তবু মচকাবেন না। প্রথমে বাড়িতে ঢুকেই এ কথা সে কথায় মিলিকে চাচ্ছে তাই ভাষায় গালাগাল করলেন। মিলি মেয়েটা শান্ত স্বভাবের। মিতালি দস্তিদার পায়ে পা লাগিয়ে ঝগড়া করলেও ও সেভাবে কিছুই উত্তর দিতে পারেনি। আর ঠিক তখনই জিয়া, ইমরান আর সাব ইন্সপেক্টর রিজু বাবু মিতালি দস্তিদারকে পাল্টা যুক্তি দেখিয়ে চাপ দিতেই এবারে ভেঙে পড়লেন মানুষটা। এই তো কিছুক্ষণ আগে সেই রকচটা মহিলা এখন শিশুর মতো কাঁদছেন। রিজু বাবু মিতালি দেবীর দিকে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বললেন, প্লিজ আপনি পুরোটা খুলে বলুন, আর আপনি হেল্প না করলে এই ব্যাপারে আমরা কিচ্ছু ইনভেস্টিগেট করতে পারবো না। নিজেকে একটু তৈরি করে নিয়ে ভেজা গলায় মিতালি দস্তিদার বলতে শুরু করলেন, আপনারা এরাটোফোনোফিলিয়ার নাম তো শুনেছেন? এরাটোফোনোফিলিয়া মানে ওই কেউ যখন মার্ডার করার মধ্যে একটা সেক্সুয়াল আনন্দ অনুভব করে, রাইট? হ্যাঁ, একদম ঠিক। আমার ছেলে তুহিন গত বছর মারা যায়। তুহিন সেক্স অ্যাডিক্ট ছিল। তখন আমরা জলপাইগুড়ি থাকতাম। একবার একটা কম বয়সী মেয়ে কাজে ঢুকেছিল বাড়িতে। ওর সাথেও একদিন। রিল্যাক্স, আপনি কন্টিনিউ করুন। বয়স বাড়ার সাথে সাথে ওর অ্যাডিকশনের লক্ষণগুলো ক্রমশ বাড়তে লাগলো। আমরা ওকে নিয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে এই বাড়িতে শিফট করি। একদিন বাড়িতে একটা তান্ত্রিক গোছের লোক এসেছিল। এদিকের এলাকায় দুপুর নাগাদ মাঝে মধ্যে এরকম লোকটোক আসতো। এখনও মাঝে মধ্যে আসে। এরা ওই টাকা নিয়ে হাত দেখে দেয়, বাড়িতে খারাপ কিছু থাকলে বলে। যাই হোক, তো একবার বাড়িতে ওরকম একজন তান্ত্রিক গোছের লোক এসেছিল। বছর 1.5 আগের ঘটনা। আমি তুহিনের সমস্যাগুলো লোকটাকে বলি, তুহিনকে দেখাই। লোকটা ভালো করে তুহিনকে দেখে বলেছিল, মাতঙ্গী দেবীর পুজো করলে মন থেকে এসব নোংরামি চলে যাবে। জিয়া, মিলি আর রিজু বাবু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। রিজু সাহাই প্রথম কথাটা শুরু করে, দেবী মাতঙ্গী মানে তো 10 মহাবিদ্যার 9ম মহাবিদ্যা, তাই না? মিতালি দস্তিদার ঘাড় নাড়িয়ে সম্মতি জানান। তারপর আবার বলতে শুরু করেন, লোকটা ওর ঝোলা থেকে একটা সবুজ রঙের মূর্তি বের করে তুহিনের হাতে দেয়। লোকটা এটাও বলেছিল, এই দেবীর পুজো পদ্ধতি খুব জটিল। এই দেবীকে নাকি অপরিষ্কার হাতে হেঁটো খাবার দাবার ভোগ হিসেবে দিতে হয়। জিয়া আর মিলির মুহূর্তে মনে পড়ে গেল ওদের ঘর দৌড়ে ছড়ানো ছিটানো ইঁটো কাটার কথা। তবে মুখে কিছু বলল না। মিতালি দেবী বলে চললেন, গুজ্জাতি গুজ্জ তন্ত্র বলে যে এই মাতঙ্গের পূজা ডামরি শক্তিকে জাগিয়ে তোলে। এই ডামরি হলো মাতঙ্গীর উপদেবী। ডামরি জেগে উঠলে অনেকের পক্ষেই সেটা সামলানো মুশকিল হয়ে পড়ে। তুহিনের ক্ষেত্রেও তাই হয়েছিল। ডামরির জেগে ওঠা ও নিতে পারেনি।
আর সেটা সামলাতে না পেরে ওর মাথা বিগড়ে যায়। পরের দিকে দেবী মাতঙ্গীর পূজায় ও এতটা মগ্ন হয়ে গেছিল যে শেষের দিকে ও আর নিজের মধ্যেই থাকতো না, কেমন একটা ঘোরের মধ্যে থাকতো। ঠিক করে খেত না, এমনকি আমার সাথেও ঠিকমতো কথাবার্তা বলতো না। সব সময় মূর্তিটার সামনে পড়ে থাকতো, নোংরা, অপরিষ্কার, এঁটো কাটা মাখা। এই তুহিনকে আমি চিনতাম না। মাঝে মাঝে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়তো। কোথায় যেত, কার কাছে যেত, কিছুই বলে যেত না। জিজ্ঞেস করলে কেমন জঙ্গলি পশুর মতো পিঙ্গল চোখে তাকাতো। বেশি কিছু জিজ্ঞেস করার সাহস হতো না তখন। শুধু দেখতাম যখন ও ফিরত তখন ওর সারা গায়ে ছাই, মাটি এসব মাখা। বাড়িতে ঢুকেই নিজের ঘরে ঢুকে যেত। একদিন ও বাড়িতে ছিল না। আমি ওর ঘরে ঢুকে দেখি ঘরের কোণে থাকে থাকে সাজানো পলি মাটি, কাঠ আর বাঁশের কঞ্চির কাঠামো। আমি ভীষণ ভয় পেয়ে যাই ওসব দেখে। ও বাড়ি ফেরার পর আমি ওকে জিজ্ঞেস করতে যাই, ও কিছুই বলতে চায় না। আমি চাপ দেওয়ায় ও হঠাৎ করে আমার গলা টিপে ধরে। গায়ে বীভৎস জোর। এই তুহিনকে আমি চিনি না। আমি বুঝতে পারি এটা তুহিন হতেই পারে না। ওর চোখ মুখের ভঙ্গিমা কিছুই যেন ঠিক ওর সহজাত মুখের ভাবভঙ্গির মতো ছিল না। ও আমাকে শাসিয়ে শাসিয়ে বলতে থাকে, ফার্দার আমার কাজে বাধা দেবে না মা, ভালো হবে না বলে দিচ্ছি। আমি ভীষণ ভয় পেয়ে যাই। তুহিনকে ওভাবে দেখে ঘাবড়ে যাই। বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় না যে একটু এদিক সেদিক হলে আমাকে খুন করতেও দুবার ভাববে না এই তুহিন। আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছিল, তবু নিজের কান্না সংযত করে তুহিন যেমনটা আমাকে করতে বলেছিল সেই মতো ঘাড় নাড়িয়ে সায় দিলাম। লক্ষ্য করলাম কিছুক্ষণের মধ্যে তুহিন আমার গলা থেকে হাতটা আলগা করে নিল। তারপর থেকে তুহিনের কোনো কাজে না গলাতাম না আমি, কিন্তু সমস্ত ঘটনাই সজাগ থেকে লক্ষ্য করতাম। এই বাড়িটায় আমরা দুজন যেন আলাদা দুটো মানুষ ছিলাম। আর হাজার হোক তুহিন তো আমার সন্তান ছিল, কুপুত্র হতে পারে কিন্তু কুমাতা পারিনি। আমি পারিনি ছেলেকে দূরে সরিয়ে দিতে। তাই আশেপাশের ঘর বাড়ি এমনকি বাইরে সবার থেকে আগলে রাখতাম ওকে। মিতালি দস্তিদার এইটুকু বলি থামতেই রিজু সাহা ওনাকে জিজ্ঞেস করলেন, আর ওই কঙ্কালগুলো ও কাদেরকে বাড়িতে এনে এভাবে খুন করে পুঁতে রাখতো? ওগুলো মানুষ নয় স্যার, মূর্তি। মূর্তি মানে? পরের দিকে তুহিন আর দেবী মাতঙ্গীর পুজো করতো না। ও কোথা থেকে যেন নিম্নমানের তন্ত্র সাধনা শিখেছিল। পরের দিকে সারাদিন ঘরদোর বন্ধ করে ওই সব করতো। ওই মাটির তলা দেখেছিলাম বললাম না, ওই কাদা মাটি ছেনে কাঠামোয় ফেলে ও উলঙ্গ নারী মূর্তি বানাতো। আচ্ছা, কোনো দেবদেবীর মূর্তি কি? না, এমনি যে কোনো কম বয়সী মেয়েদের মূর্তি তৈরি করত। তারপর তন্ত্র সাধনা মারফত সেই মূর্তিগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করত। আর প্রাণ প্রতিষ্ঠার পর মূর্তিগুলো যখন জলজ্যান্ত হয়ে উঠত তখন তুহিন ওদের দেখে। বলতে বলতে থেমে গেলেন মিতালি। তুহিন ওদের সাথে কি করতো মিতালিদি? ওদেরকে দিয়ে তুহিন নিজের যৌন চাহিদা, যৌন তৃপ্তি এবং ফ্যান্টাসিগুলো পূরণ করত। মাটির মূর্তি বানিয়ে তাতে প্রাণ ঢুকিয়ে তাদের জ্যান্ত করে তাদের সঙ্গে মানে তাদেরকে শারীরিক কাজে ব্যবহার করতো তুহিন? এক্স্যাক্টলি স্যার, আমি সবটাই জানতাম, কিন্তু এগুলো নিয়ে কোনো রকম প্রতিবাদ করার মতো সময় তখন আর ছিল না। তুহিনকে সামলানো তখন অসম্ভব হয়ে গেছিল। অগত্যা চুপচাপ সহ্য করতাম। এরপর একদিন টের পেলাম তুহিন হেরাটোফোনোফিলিয়ার রোগী। ওই মাটির মূর্তিগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করে ওদের সাথে শারীরিকভাবে মিলিত হওয়ার পর ওই মেয়েগুলোকে কখনো গলা টিপে
কখনো নৃশংসভাবে কাটাছেঁড়া করে খুন করত। তারপর ওদের লাশগুলো টেনে নিয়ে গিয়ে বাগানের পেছনের ওই ভাড়ার ঘরটার সামনে মাটি খুঁড়ে পুঁতে দিত। এগুলো করে কি যে অদ্ভুত তৃপ্তি সে পেত কে জানে। তারপর তো একদিন সকালে দেখলাম তুহিনের নিথর দেহটা পড়ে আছে বাগানের ওই ভাড়ার ঘরটার এক পাশে। আমি এটুকুই জানি। মিতালি দস্তিদার নিজের বক্তব্য শেষ করলেন। ওনার দু চোখ জলে ছলছল করছে, সপসপে হয়ে এসেছে গলার আওয়াজ। জিয়া বলল, আর ওই মাতঙ্গী দেবীর মূর্তিটা? জানি না, তুহিনী হয়তো কোথাও লুকিয়ে রেখেছিল মূর্তিটা। সংক্ষেপে উত্তর দিয়ে চুপ করে যান ভদ্রমহিলা। আচ্ছা ম্যাডাম, আপনি কিছুদিন হাতে সময় নিয়ে এখানে থাকুন। আর আপনি কোথায় উঠেছেন কাইন্ডলি একটু বলবেন। আমি জংশনের ওদিকে একটা হোটেলে আছি, লোকনাথ হোটেল। এই যে হোটেলের ঠিকানা। আর তাছাড়া আমার নাম্বার তো আপনাদের কাছে আছেই, যে কোনো দরকারে কল করবেন। আমি এখানে আছি কিছুদিন, আমি চলে আসব। এই পর্যন্ত বলে মিতালি দস্তিদার হোটেলের একটা কার্ড বের করে রিজু সাহার হাতে দিলেন। রিজু সাহা কার্ডটা নিতে নিতে সৌজন্যমূলক একটা হাসি হেসে বললেন, থ্যাঙ্কস এ লট মিসেস দস্তিদার। মিতালি দেবী চেয়ার ছেড়ে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন। মিতালি দস্তিদার ঘর থেকে বেরিয়ে যেতেই সাব ইন্সপেক্টর রিজু বাবুর মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। জিয়া সেটা লক্ষ্য করে ওনাকে জিজ্ঞেস করল, কি হলো স্যার? এনি প্রবলেম? নাথিং জিয়া, শুধু কয়েকটা জায়গায় হিসেব মেলাতে পারছি না। মিতালি দস্তিদার কিছু একটা এড়িয়ে যাচ্ছেন আমাদের থেকে। উই হ্যাভ টু ফাইন্ড আউট। আগামী দুদিন সাব ইন্সপেক্টর রিজু সাহা নানান জায়গায় ফোন করলেন। পুরনো কিছু ফাইল জলপাইগুড়ি থেকে আনিয়ে ভালো করে সেগুলো স্টাডি করলেন। মিতালি দস্তিদারের ফ্যামিলির ব্যাপারে ডিটেলসে সব খোঁজ খবর লাগালেন। কি একটা ব্যাপার যেন কিছুতেই মেলাতে পারছেন না রিজুবাবু। মিতালি দেবী কিছু একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন, লুকিয়ে যাচ্ছেন কিছুটা, কিন্তু সেটা যে কি ওইটাই তো বুঝতে পারছেন না রিজু সাহা। একটা সময় পর প্রায় হাল ছেড়ে দিয়েছেন। মিতালি দস্তিদারকে নিয়ে আনানো ফাইলগুলোই উল্টে পাল্টে দেখছিলেন রিজুবাবু। হঠাৎ একটা পুরনো হলদে ফাইলের একটা লেখায় চোখটা আটকে যায় ওনার। এই ফাইল এই দুদিনে প্রায় 12 কতক নেড়ে চেড়ে দেখেছেন উনি, তবুও কোনোভাবে এই জিনিসটা নজর এড়িয়ে গেছে। লাইনগুলো পড়তে পড়তে চোখ চকচক করে ওঠে রিজু সাহার। সাথে সাথে উনি ফোন করেন কনস্টেবল ইলিয়াস আলীকে। আচ্ছা ইলিয়াস, ফোনে যে মিতালি দস্তিদারের কাছ থেকে তুহিনের বয়স, কোথায় জন্ম, এসব ডিটেলস নেওয়া হয়েছিল, সেই নার্সিং হোমে একবার খোঁজ নিয়েছো তুহিনের ব্যাপারে? যে ওদের কাছে কোনো রেকর্ড আছে কিনা? এমনকি জলপাইগুড়ির যে পাড়ায় আগে মিতালি দস্তিদার থাকতেন বলেছেন, সেখানে আশেপাশে তুহিনের ব্যাপারে খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার, জলপাইগুড়ির ওই নার্সিংহোম সেরকম কোনো রেকর্ড দেখাতে পারেনি। আর মিতালি দস্তিদারের পাড়ার কেউ তুহিনকে চেনে না, মানে কখনো দেখেনি বলছে। হতে পারে মিতালি দস্তিদার আগে অন্য কোথাও থাকতেন, তারপর ওই পাড়ায় শিফট করেন, আর তার আগেই হয়তো তুহিন বাইরে পড়তে চলে যায়। সেদিন মিতালি দস্তিদার তো বললেন তুহিন একটু অন্য রকমের ছিল। ইডিয়েট! আর তুমি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাকে এখন জানাচ্ছ? শোনো, মিতালি দস্তিদার যে একাধিকবার নিজের বাড়ি পাল্টেছেন এ ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু তুহিনের ব্যাপারে খোঁজ পাবেই বা কি করে? কারণ তুহিন দস্তিদার বলে কখনো কেউ ছিলই না। মানে স্যার? মানে তোমার মাথা আর আমার মুন্ডু। এক্ষুনি জিপ নিয়ে আমার বাড়ির সামনে এসো, আর হ্যাঁ, সঙ্গে 2জন মহিলা কনস্টেবল নেবে। ওকে স্যার। রিজু সাহার জিপটা মিতালি দস্তিদারের দেওয়া ঠিকানা মতো লোকনাথ হোটেলের সামনে এসে দাঁড়ালো। হোটেলের রেজিস্টার খাতা দেখে জানা গেল উনি রুম নাম্বার 287 আছেন। রিজু সাহা সেই মতো পুলিশ নিয়ে লিফটে করে রওনা দেন 227 নম্বর রুমের উদ্দেশ্যে। রুমের সামনে পৌঁছে বেশ কয়েকবার কলিং বেল বাজান, কিন্তু মিতালি দস্তিদার দরজা খুললেন না। কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর রিজুবাবু
ইলিয়াসকে বললেন, নিচে রিসেপশন থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এসো, কুইক। ইলিয়াস সেই মতো রিসেপশনে গিয়ে ডুপ্লিকেট চাবি নিয়ে এসে রিজু সাহার হাতে দেয়। ডুপ্লিকেট চাবি লাগিয়ে দরজা খুলতেই রিজু সাহা এবং তার কনস্টেবল একেবারে চমকে ওঠেন। ঘরের ভেতর ওদের সামনে বিছানায় পড়ে আছেন মিতালি দস্তিদার। মুখ দিয়ে সাদা ফেনার মতো থকথকে গ্যাঁজলা পড়ছে, চোখ দুটো সিলিংয়ের দিকে তাক করা। রিজু সাহা দৌড়ে গিয়ে মিতালির নার্ভ টিপে দেখেন, তারপর ইলিয়াসের দিকে তাকিয়ে বলেন, মারা গেছে। ইলিয়াসের মুখেও কোনো কথা নেই। ইতিমধ্যে সেখানে হোটেলের কর্মীরাও ভিড় জমিয়েছে। মিতালি দেবীর বডিটা বের করে এনে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। ইলিয়াস রিজু সাহার পাশে এসে দাঁড়িয়েছে। রিজু বাবু একটা সিগারেট ধরিয়ে ইলিয়াসের দিকে একটা ভরসা হারানোর নজর দিয়ে সিগারেটে বার কতক টান দিলেন। ইলিয়াস রিজু সাহাকে নিচু গলায় জিজ্ঞেস করে, স্যার, মার্ডার নাকি সুইসাইড? আমার বিশ্বাস এটা সুইসাইড। মিতালি দেবী বুঝে গেছিলেন যে উনি ধরা পড়ে গেছেন। কিন্তু কেসটা কি স্যার? কেস জন্ডিস ইলিয়াস। মানে স্যার? সামনে একটা সিমেন্টের চাতাল মতো, সেখানে বসে সিগারেটে শুক টান দিতে দিতে রিজু সাহা বলা শুরু করলেন, দেখো ইলিয়াস, সেদিন নীলির ভাড়া বাড়িতে যখন মিতালি দস্তিদার তুহিনের ব্যাপারে কথা বলছিলেন, আমার তখনই সন্দেহটা হয়। মনে করে দেখো, মহিলা তুহিনের কীর্তিকলাপ বলার সময় তন্ত্রের ব্যাপারে ডিটেলসে অনেক কিছু বলে গেলেন। এমনকি তুহিন ওনাকে তুহিনের ব্যাপারে নাক গলাতে বারণ করার পরেও উনি আমাদের সামনে নিখুঁতভাবে বর্ণনা করেছেন তুহিন ঠিক কি কি করত। লুকিয়ে লুকিয়ে এতটা ডিটেলস জানা কি সম্ভব ইলিয়াস? যদি না মিতালি দস্তিদার প্রত্যক্ষভাবে তুহিনের কাজের সঙ্গে যুক্ত থাকতেন। মানে মিতালি দস্তিদার হয় তুহিনকে ওর কাজে সাহায্য করতেন, আর না হয় নিজেও সেই একই কাজ করেছেন। আর এই খটকা থেকে আমি মিতালি দস্তিদারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করি। মিতালি দস্তিদারের ঠাকুরদা বড় তান্ত্রিক ছিলেন। মিতালিদের আদি বাড়ি ছিল বেনারসে। বেনারসের লোককথা অনুযায়ী দেবী মাতঙ্গীর পূজা চণ্ডাল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল। সম্ভবত এই কারণেই মাতঙ্গী দেবীর মূর্তিটার সঙ্গে তার চণ্ডালিনী রূপের ব্যাখ্যাটা জন্ম নেয়। আর এই কারণেই দেবী মাতঙ্গীকে ছাই ভস্য মাখা শিবের যোগ্য শক্তি বলে মানা হয়। হয়তো বেনারসেই মিতালি দেবীর ঠাকুরদা এই মাতঙ্গী দেবীর মূর্তিটা লাভ করেন। কিন্তু এই মিতালি দেবী যে বলেছিলেন তান্ত্রিক গোছের কেউ একজন তুহিনের হাতে মাতঙ্গী দেবীর মূর্তি দিয়ে পূজা করতে বলে। ঢব মেরেছেন ইলিয়াস, ডাহা ঢব মেরেছেন। ঠাকুরদার পর মিতালি দেবীর বাবা, আর সেখান থেকে মাতঙ্গীর মূর্তিটা পান মিতালি। মিতালি দেবী নিজেও বড় তান্ত্রিক ছিলেন, কিন্তু তিনি মাতঙ্গীর পূজা ঠিকঠাকভাবে করতে পারেননি, কারণ এই পূজা পদ্ধতি অত্যন্ত জটিল, ভয়ঙ্কর। এই দেবীর পূজা করার সময় ডামরি শক্তি জেগে ওঠে, আর সেটাকে সামলাতে সবাই পারে না। মিতালি দেবীও পারেননি, ফলে ওনার মাথা বিগড়ে যায়। একটা সময় দীর্ঘদিন তিনি নিজের কাউন্সেলিং করিয়েছিলেন, কিন্তু লাভ কিছুই হয়নি। বরং বাড়িতে ফিরে এসে মিতালি দেবী শুরু করেছিলেন নিম্নমানের তন্ত্র সাধনা। আর সেখান থেকে তিনি একদিন এক তান্ত্রিককে ধরে বেঁধে লাশকে জ্যান্ত করার সাধনা শিখে নেন। যে তান্ত্রিককে ধরে তিনি এটা শিখেছিলেন, সেই তান্ত্রিক নিজে একটা রেপ কেসে ফেঁসে গিয়ে জলপাইগুড়ি থানায় আছে। ও নিজে জবানবন্দি দিয়েছে এসব। সেই সাধনা শেখার পর একদিন অমাবস্যার রাতে মিতালি দেবী সিকিউরিটি গার্ডকে ঘুষ খাইয়ে মর্গ থেকে একটা ছেলের লাশ এনে সেটাকে জ্যান্ত করার চেষ্টা করেন। আর সেটা করতে গিয়েই বিপদ হয়। সব সাধনা ভয়ঙ্কর। লাশের উপর সারা রাত বসে সাধনা করতে হয়। সাধনার মাঝে মাঝে সেই লাশ জেগে ওঠে। তখন লাশের মুখে দেশি মদ আর সেদ্ধ ছোলা ঢেলে দিতে হয়। কিন্তু মিতালি সেই তন্ত্র সাধনা ঠিকঠাক করে উঠতে পারেননি। ফলে ছেলেটার লাশে প্রাণ তো এলো, কিন্তু সেটা কোনো মানুষের প্রাণ নয়। লাশে এসে ঢুকলো একটা দানবের প্রাণ। এবার বুঝছো
তুহিন এত হিংস্র ছিল কেন? মিতালি দেবী বরাবর নিঃসন্তান ছিলেন, পরে তুহিনকে নিজের ছেলে বলে চালাতেন। মিতালি দেবীর স্বামী নিশ্চয়ই এসব জানতেন, কারণ ঘরে রাতারাতি একটা নতুন ছেলের জন্ম হয়ে ঘোরাফেরা করছে আর উনি এটা জানবেন না, এটা তো হয় না। উনি জানতেন এবং মিতালি দেবীর কাজে মদতও দিতেন। প্রথম মিতালি দেবী নিজের তন্ত্রের শক্তি দিয়ে তুহিনকে কন্ট্রোল করতেন। তুহিনও মাতঙ্গী দেবীর পূজা শুরু করে, কিন্তু ওর সঙ্গেও একই কেস হয়। ডামরি শক্তিকে কন্ট্রোলে আনতে পারে না ও। তুহিনের মাথাও বিগড়ে যায়। মিতালি আগেই বলেছেন তুহিন সেক্স অ্যাডিক্ট ছিল। মাথা বিগড়ে যাওয়ায় সেটা আরও গুরুতর আকার ধারণ করে, আর সেই ছেলেও একটা সময় পর মিতালি দেবীর কন্ট্রোলের বাইরে যেতে থাকে। শুরু করে নিম্নমানের তন্ত্র সাধনা। এবার আর লাশকে জ্যান্ত করা নয়, তুহিন শুরু করলো মাটির উলঙ্গ মেয়ের মূর্তি বানিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করে সেই মেয়েগুলোর সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করে ওদের খুন করে বাড়ির পেছনে পুঁতে দিত। মিতালি দেবী কিছু বলতে এলেই বিপদ। মিতালি দেবীকে মারধর অবধি করত তুহিন। মিতালি দেবী একদিন বুঝতে পারলেন তুহিনকে জ্যান্ত করাটা ওনার জীবনের সব থেকে বড় ভুল ছিল। একদিন মিতালি দেবী ঠিক করলেন তুহিনের চালেই তুহিনকে বাজিমাত করবেন। তুহিন যখন একটা মাটির মূর্তিতে প্রাণ এনে সেটার সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে ওকে খুন করে বাড়ির পেছনে পোঁতার জন্য নিয়ে যাচ্ছিল, মিতালি দেবী সেই সুযোগেই কিস্তিমাত করেন। লাশকে জ্যান্ত বানানোর পদ্ধতি মিতালি দেবীও জানতেন। ভুলে যেও না ইলিয়াস, তুহিন কিন্তু নিজেও একটা লাশই ছিল। তুহিনের চোখ আড়াল করে মিতালি একদিন একটা লাশ বাড়িতে নিয়ে এসে নিজের ঘরে লুকিয়ে রাখেন। তুহিন মিতালি দেবীর ঘরে বিশেষ ঢুকতো না, তাই ওর সন্দেহের কোনো কারণ নেই। একদিনের প্ল্যানে এসব হয় না ইলিয়াস। মিতালি দেবী আগে থেকেই প্ল্যান করছিলেন তুহিনকে সরানোর, কারণ উনি বুঝে গেছিলেন তুহিনকে সময় মতো মারতে না পারলে তুহিন নিজেই মেরে ফেলত মিতালি দেবীকে। তারপর একদিন সময় সুযোগ বুঝে সেই লাশকে জ্যান্ত করেন মিতালি। আর ঠিক সেই রাতে যখন তুহিন ওসব কুকীর্তি করার পর লাশটাকে পুঁততে বাগানের পেছন দিকটায় গেছিল, মিতালি দেবী তুহিনের পেছনে লেলিয়ে দেন ওনার নিজের তন্ত্র বলে জ্যান্ত করা লাশটাকে। আর সেই জ্যান্ত করা লাশটাকে নেশার ঘরে তুহিন কিছুক্ষণ আগে যাকে খুন করেছে সেই মেয়েটার অশরীরী আত্মা ভেবেছিল। আর ভীষণ রকম আতঙ্কে তুহিন নিজেই নিজের গলার নলি লক্ষ্য করে ভুজালি চালিয়ে দেয়। কিন্তু ভুলেও বুঝতে পারেনি এসবের আড়ালে আসল গেমটা খেলছে ওর মা মিতালি দস্তিদার। তারপর স্যার? তারপর আর কি, তুহিনের লাশ কেউ দেখেনি। মিতালি দস্তিদার কাউকেই দেখতে দেননি। আগের দিনের জ্যান্ত করা লাশটাকেও নিজের হাতে খুন করে বাগানের পেছনে পুঁতে দেন মিতালি দেবী। আর তুহিনের লাশটাকেও হার্টফেল বলে চালিয়ে দেন। যে লাশটা কেউ দেখলই না, সেখানে কারো কোনো সন্দেহ হওয়ার অবকাশই নেই। এই পর্যন্ত বলে রিজু সাহা নিজের বক্তব্য শেষ করতে ইলিয়াস জিজ্ঞেস করে, স্যার আপনি এত কিছু জানলেন কিভাবে? প্রশ্নটার উত্তর দেন না রিজু বাবু। চাতাল থেকে উঠে প্যান্টটা ঝেড়ে নিয়ে জিপের দিকে এগিয়ে যান। যেতে যেতে ইলিয়াসকে বললেন, ইলিয়াস, শরীরটা ভালো লাগছে না আজকে, আমাকে একটু বাড়িতে ড্রপ করে দেবে? নিশ্চয়ই স্যার, আসুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। আমরা এখানে সবাই আছি, সামনে নেব, আপনি রেস্ট করুন। রাত বাড়ছে। হোটেলটার সামনে পুলিশ আর আশেপাশের লোকজনের ভিড় গিজগিজ করছে। চাতালটা থেকে উঠে দাঁড়ায় ইলিয়াস। জিপের চাবি হাতে নিয়ে রিজু বাবুর পেছন পেছন ও গাড়ির দিকে এগিয়ে যায়। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে
সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের গল্প পাঠে শুভঙ্কর, মিলির চরিত্রে বর্ণালী, ইমরানের চরিত্রে রনিত, মিতালি দেবী ও বাচ্চা মেয়ের চরিত্রে পিয়ালি, নার্স বর্ণালী, জিয়া তানিশা, তাপসবাবু শুভঙ্কর, রিজু সাহা সৌম্য, তুহিন রূপঙ্কর, ইলিয়াস রূপঙ্কর এবং গল্পের সূত্রধর আমি কুন্তল। গল্পের মূল রচনায় মৃগাঙ্ক চক্রবর্তী, স্ক্রিপ্ট দ্য ইঙ্ক পোর্টাল, পরিচালনায় কৌশিক রায়, গ্রাফিক্স ডিজাইনে ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আবারও আসছি একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।